প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, মহিউদ্দিন মুকুল স্যার। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে পঞ্চম চ্যাপ্টার স্টাফিং অর্থাৎ কর্মী সংস্থান নিয়ে। তো ইতিমধ্যে বিগত লেকচারগুলোতে আমি 4টি চ্যাপ্টার আলোচনা করে ফেলছি। আশা করি সেই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে বাসায় স্টাডি করেছো। অন্ততপক্ষে ভিডিওটা শুনবে এবং যদি সম্ভব হয় রিডিং করে চ্যাপ্টারের শেষে যে এক্সাম কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করবে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, চলো আমাদের মূল লেসনে চলে যাই। আমি কতগুলো ছবি দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কতগুলা ইন্ডাস্ট্রি হচ্ছে, কলকারখানা দেখাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে এখানেও একটা ম্যানুফ্যাকচারিং কারখানার যন্ত্রপাতি দেখাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু শ্রমিক গার্মেন্টসে কাজ করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কতিপয় লোক একজন লোকের সম্ভবত কোনো একটা পরীক্ষা নিচ্ছে, এটা একটা মৌখিক পরীক্ষা। তো যাই হোক, আজকে এই ছবির সাথে আমাদের যে আলোচনা আছে সেই আলোচনার সাথে সম্পূর্ণ মিল রয়েছে। এখানে যতগুলো ছবি দিয়েছি প্রত্যেকটা ছবির জন্য আসলে যদিও যন্ত্রপাতি দিয়েছে, কিন্তু যন্ত্রপাতিও পরিচালনা করতে মানুষের দরকার হয়। প্রত্যেকটি কাজের জন্য প্রতিষ্ঠানে মানুষের দরকার হয়। সেই মানুষগুলো একটা প্রতিষ্ঠানে কিভাবে নেবে, তাদের কিভাবে ব্যবহার করবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই চ্যাপ্টার স্টাফিং অর্থাৎ কর্মী সংস্থান। তোমরা জানো ব্যবস্থাপনা চক্রের পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান এটি তৃতীয় ধাপ। সাধারণত আহ, যথাযথ যোগ্য এবং দক্ষ কর্মী ছাড়া কোনো প্রতিষ্ঠান তার কাজ সঠিকভাবে করতে পারে না। তো কীভাবে এই কর্মী সংস্থান করা হয়, কর্মী সংস্থানের সুবিধা অসুবিধা, প্রক্রিয়া, কী কী বিষয় আলোচনা করবে, এগুলা আমি সামনে তোমাদের একটা পর একটা তুলে ধরছি। তো দেখো, আজকে আমাদের এই লেকচারের যে শিক্ষণফল তার মধ্যে রয়েছে কর্মী সংস্থান কি তা বলতে পারবে, কর্মী সংগ্রহের উপায়গুলো উল্লেখ করতে পারবে, কর্মী নির্বাচন ও পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে পারবে এবং সর্বোপরি বা সর্বশেষ আজকের লেকচারের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা কি তা ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমরা চলে যাব কর্মী সংগ্রহ। তো এখানে কর্মী সংগ্রহের আমি সংজ্ঞা দিয়েছি যে প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মী সংস্থান বলে। তাহলে কর্মী সংস্থান হচ্ছে যে আমার যে কোনো প্রতিষ্ঠানে যাদেরকে দিয়ে প্রতিষ্ঠান প্রধান বা মালিকগণ কাজ করাবে সেই সমস্ত লোকগণকে অবশ্যই দক্ষ হতে হবে। বা এই দক্ষ লোক গড়ে তোলার জন্য কিভাবে দক্ষ লোক সংগ্রহ করা হবে, তারপরে সেই অনেকগুলো লোক থেকে কিভাবে লোক বাছাই করা হবে, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, এই সংশ্লিষ্ট কাজকে আমরা বলবো হচ্ছে কর্মী সংস্থান। কর্মী সংস্থান এই শব্দটা বললেই অনেক সময় মানব সম্পদ ব্যবস্থাপনাটা চলে আসে, কারণ আমরা ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র এই সাবজেক্টে অনেকেই ব্যবস্থাপনাকে মানব সম্পদ ব্যবস্থাপনা হিসেবে আখ্যায়িত করে। মূলত কর্মী সংস্থানের সাথে মানব সম্পদ ব্যবস্থাপনার একটি সম্পর্ক রয়েছে, পুরোটাই সম্পর্ক রয়েছে। তো মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে যে প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সংগ্রহের লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যমে সম্পদে পরিণতকরণ এবং তাদের ধরে রাখার স্বার্থে উপযুক্ত মূল্য ও সুযোগ সুবিধা প্রদান সহ অবসর দান পর্যন্ত সকল ধরনের মানব সংশ্লিষ্ট কাজকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। দেখো, কর্মী সংস্থান আর মানব সম্পদ ব্যবস্থাপনা মূলত একই, কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার ফাংশনটা কর্মী সংস্থানের চাইতে অপেক্ষাকৃত অনেক বেশি। মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে যে কর্মীদেরকে প্রতিষ্ঠানে শুধু নিয়ে আসলেই চলবে না, তাদেরকে যথাযথ মূল্য এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাদের রিটায়ারমেন্ট পর্যন্ত কিভাবে ধরে রাখা যায়, এই সংশ্লিষ্ট যাবতীয় কাজকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। তাহলে কর্মী সংস্থানের সাথে মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ অনেক ব্যাপক। আর আমি তাহলে বলতে পারি যে কর্মী সংস্থান হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই দুটি সংজ্ঞায় একদম মুখস্থ করে ফেলবা। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে চলে যাব যে কর্মী সংগ্রহ, একটা প্রতিষ্ঠানে কি কি উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারে। মূলত কর্মী সংগ্রহের দুইটি উৎস আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসটি হচ্ছে যে একটি প্রতিষ্ঠানে বর্তমানে যারা কর্মরত রয়েছে
এই বর্তমানে কর্মীদের মধ্য থেকে বা কর্মকর্তাদের মধ্য থেকে তাদেরকে পদোন্নতি প্রদান দিয়ে অধিকতর উচ্চ স্তরে নেওয়া, অথবা তাদের আত্মীয় স্বজন অথবা তাদের রেফারেন্স বা তাদের পরিচিত কাউকে নিয়োগ দেওয়াকে আমরা বা নিয়ে কাজের জন্য নিয়ে আসাকে আমরা বলবো অভ্যন্তরীণ উৎস। অর্থাৎ বর্তমানে যারা কাজ করে এই ধরনের সংশ্লিষ্ট কোনো ব্যক্তিদের মাধ্যমে প্রতিষ্ঠানে কোনো লোক নিয়ে আসাকে আমরা বলবো অভ্যন্তরীণ উৎস। উদাহরণস্বরূপ ধরো এক্সিস্টিং লোক কাজ করে, সিভিতে তার রেফারেন্স দিল বা তার কথা বলে নিয়ে আসলো। আচ্ছা, অথবা একটা গার্মেন্টসে অথবা একটা পোশাক শ্রমিক কারখানায় একজন সুপারভাইজার কাজ করে, তার পরিচিত আরও 3 জন লোককে উক্ত গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ দিলে এটাকে আমরা বলবো অভ্যন্তরীণ উৎস। আর বাহ্যিক উৎস হচ্ছে যেমন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের পরিচিত এমন কেউ নয়, অথবা পরিচিত হলেও সমস্যা নাই, কিন্তু বিভিন্ন পেপার পত্রিকা ইলেকট্রনিক প্রিন্ট বা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যখন কোনো লোককে নিয়োগ দেওয়া হয় বা প্রতিষ্ঠানে কাজের জন্য নিয়ে আসা হয়, তখন আমরা এটাকে বলবো বাহ্যিক উৎস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আমরা অভ্যন্তরীণ উৎসের মধ্যে কি কি বিষয় রয়েছে। প্রথমে আমি দেখতে পাচ্ছি পদোন্নতি। ধরো একটা প্রতিষ্ঠানে কোনো একটা পোস্টে বা কোনো একটা বিভাগে 4 জন সহকারী ব্যবস্থাপক আছে এবং তাদের উপরে রয়েছে একজন ব্যবস্থাপক। এখন কোনো কারণে উক্ত ব্যবস্থাপক অন্য প্রতিষ্ঠানে চলে গেলে বা রিটায়ারমেন্ট করলে বা উনি কাজ থেকে অন্য কোথাও চলে গেলে, ওই শূন্য জায়গাটি যদি প্রতিষ্ঠানের ভিতর থেকে অপেক্ষাকৃত নিচু স্থান থেকে কাউকে প্রমোশন দিয়ে ওই প্রতিষ্ঠানে নেওয়া হয়, অর্থাৎ সহকারী ম্যানেজারকে 4 জন থেকে যে কোনো একজনকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়, তখন এটাকে বলবো আমরা পদোন্নতি। এটাকে হচ্ছে পদোন্নতি এক ধরনের অভ্যন্তরীণ উৎস। কেন অভ্যন্তরীণ উৎস? কারণ যাকে পদোন্নতি দেওয়া হয়েছে সে ঠিক ওই প্রতিষ্ঠানেই নিচের স্তরে আবার কাজ করত। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি নিয়োজিত কর্মীদের সুপারিশ। অর্থাৎ বর্তমানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী কাজ করে তাতে সুপারিশ কর্মে যদি কোনো কর্মীকে নিয়োগ প্রদান করা হয়, তখন আমরা এটাকে বলবো নিয়োজিত কর্মীদের সুপারিশ। খুবই সহজ একটি বিষয়, একটু ভালো করে যদি একবার শোনা যায় লেকচারটি, তাহলে তোমাদেরকে আর বাসায় বসে অনেক পড়তে হবে না, শুধু রিডিং করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা শ্রমিক সংঘের সুপারিশ। শ্রমিক সংঘ হচ্ছে সিবিএ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট। প্রত্যেকটা প্রতিষ্ঠানে সাধারণত শ্রমিক সংঘের নীতিমালা অনুযায়ী থাকার কথা। এই শ্রমিক সংঘের অর্থাৎ যারা প্রতিষ্ঠানে কাজ করে তাদের একটি সংঘ, আচ্ছা, বা সমিতি। এই শ্রমিক কর্মীদের সংঘ বা সমিতির সুপারিশ কর্মে যখন কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানের জন্য কাজে নিয়োগ দেওয়া হয়, তখন এটাকে বলবো আমরা অভ্যন্তরীণ উৎস। আচ্ছা, এবার চলো যাওয়া যাক বাহ্যিক উৎসের মধ্যে কি কি রয়েছে। বাহ্যিক উৎসের মধ্যে চাকরির সন্ধানী ব্যক্তি, যেমন মনে করো অনেকেই লেখাপড়া শেষ করে বিভিন্ন চাকরি খোঁজ করতে থাকে, bdjobs.com, jobs.com, প্রথম আলো জব.com এখানে সিভি দিয়ে থাকে, সেখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করে, বা বিভিন্ন পেপার পত্রিকা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সবসময় তারা খোঁজ রাখে নতুন চাকরির জন্য। এরপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন কোম্পানি যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোক দক্ষ এবং যোগ্য কর্মীর জন্য তাদের রিক্রুটমেন্ট দিয়ে রাখে, অর্থাৎ তাদের রিকুইজিশনটা দিয়ে রাখে। ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাদেরকে দক্ষ মনে করা হয়, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছাত্রদেরকে চাকরির জন্য পাঠিয়ে দেয়। এটা হতে পারে বাহ্যিক উৎস। তারপরে চাকরি বিনিয়োগ কেন্দ্র, এটা একটা বিষয় বোঝার আছে। আমাদের দেশে চাকরি বিনিয়োগ কেন্দ্র খুবই কম। এটা সাধারণত ইউরোপ আমেরিকায় প্রচুর রয়েছে। অর্থাৎ যদি কারো ব্যক্তির চাকরির দরকার হয়, ওই সমস্ত জায়গায় তারা সিভি দিয়ে রাখে এবং কোম্পানিগুলো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই সমস্ত চাকরি বিনিয়োগ কেন্দ্রে তারা রিকুইজিশন দেয়। ওই চাকরি বিনিয়োগ কেন্দ্রগুলো ওই সমস্ত ব্যক্তিবর্গকে চাকরির সুযোগ করে দেয়। এটা হচ্ছে চাকরি বিনিয়োগ কেন্দ্র। অর্থাৎ চাকরি বিনিয়োগ কেন্দ্র এক ধরনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। আচ্ছা, যারা লোক দরকার তারাও এখানে রিকুইজিশন দেয়, আর যাদের চাকরি দরকার তারা এখানে তাদের নিজস্ব তথ্য দিয়ে রাখে। অর্থাৎ উভয়ের মধ্যে একটা সমন্বয় ঘটিয়ে দেয় চাকরির বিনিয়োগ কেন্দ্র। আশা করি বুঝতে পেরেছ। এরপরে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। অনেক সময় বিভিন্ন বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে লোকজন প্রশিক্ষণ নেয় এবং ওখান থেকে তাদের প্লেসমেন্ট করে দেয়। এটা কিন্তু অপেক্ষাকৃত তোমার উচ্চ এবং নিম্ন এবং মধ্যস্তরের চাকরির জন্য এটা বেশি উপযোগী। আচ্ছা,
এরপরে রয়েছে বিজ্ঞাপন। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন, যেমন এটাই হতে পারে পেপার, পত্রিকা, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া। এছাড়াও এখন অনলাইন বিভিন্ন অ্যাপস আছে, এখানে এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে। তো শুধু তাই না, ফেসবুকও পেজ আছে, সেই পেজের মাধ্যমে অনেকে বিজ্ঞাপন দিয়ে থাকে। মোট কথা বিজ্ঞাপন সেটা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যেভাবেই হোক, বিজ্ঞাপনের মাধ্যমে যদি কোনো প্রতিষ্ঠান তার শূন্যপদ পূরণের জন্য লোক সংগ্রহ করে এবং তাদেরকে নিয়োগদান করে, এটাকে আমরা বলবো বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী সংগ্রহ। তাহলে বিজ্ঞাপনও হচ্ছে এক ধরনের বাহ্যিক উৎস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কর্মী সংগ্রহের উৎস কি কি এবং সেই উৎসগুলোর ক্ষেত্র কি কি, অর্থাৎ সেই সমস্ত উৎস থেকে কীভাবে কর্মী নিয়োগ করা হয়। আমরা আশা করি পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসুক আমরা পারবো। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি কোশ্চেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলেই তোমার পাওয়াটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এরপরে চলে যাব পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, আমাদের কর্মী নির্বাচন পদ্ধতি। আচ্ছা, কর্মী নির্বাচন, প্রথমে কর্মী নির্বাচনের আমাদের এখানে একটা সাইকেল আছে, বা বিভিন্ন প্রতিষ্ঠান, সাধারণত বেশিরভাগ প্রতিষ্ঠানে এই সাইকেলের মাধ্যমে কর্মী নির্বাচন করে থাকে। প্রথমে হচ্ছে একটা প্রতিষ্ঠানে যারা কাজ করতে চায় তাদের আবেদনপত্র গ্রহণ এবং যাচাই করবে যে আবেদনপত্রের মধ্যে কোনো ভুল আছে কিনা, বা তারা যাদেরকে চেয়েছে সেই সমস্ত লোকে আবেদন করেছে কিনা। যেমন ধরো চেয়েছে বিএসসি ইঞ্জিনিয়ার, আবেদন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে তারা আবেদনপত্র এভাবে যাচাই বাছাই করে বাছাইকৃত আবেদনপত্র থেকে পরীক্ষার জন্য ইনভাইটেশন লেটার অর্থাৎ আমন্ত্রণপত্র ইস্যু করবে। এই সে আমক যে কোথায় পরীক্ষা হবে, কয়টার পরীক্ষা হবে, কী কী বিষয়ে কেমনে পরীক্ষা হবে, এই সমস্ত বিষয়ের জন্য তোমাকে বললে ইন্টারভিউ কার্ড দেওয়া হয়। আচ্ছা, এই ইন্টারভিউ কার্ডের মাধ্যমে তোমার নিযুক্তি পরীক্ষা গ্রহণ করা হয়। বাংলাদেশে সাধারণত নিযুক্ত প্রক্রিয়া একাধিক পদ্ধতি বা স্টেপের মাধ্যমে করা হয়। তো নিযুক্ত পরীক্ষা কি এবং এটা কি কি মাধ্যমে করা হয় একটু পরে তোমাদের সাথে আমি আলোচনা করব। নিযুক্ত প্রক্রিয়ার কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। সাধারণভাবে এই বড় ধরনের প্রতিষ্ঠান কর্মী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করে। প্রয়োজনে এই লিখিত পরীক্ষা একাধিকবারও নেওয়া যায়। কর্মীদের যোগ্যতা বাছাইয়ের জন্য এই যে লিখিত পরীক্ষা একাধিকবার নেওয়া হয়, এটাকে আমরা বলবো হচ্ছে নিযুক্তি পরীক্ষা। যেমন বিসিএস পরীক্ষা বাংলাদেশের সর্বোচ্চ পাবলিক পরীক্ষা, সেখানে প্রথমে রিটেন পরীক্ষা নেওয়া হয়। সেই রিটেন পরীক্ষাটার এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় প্রথমে এবং রিটেন পরীক্ষা নেওয়া হয়। তো নিযুক্ত পরীক্ষা দুইটা ধাপে নেওয়া হয়। আচ্ছা, এরপরে নিযুক্ত পরীক্ষা যে সমস্ত ব্যক্তিবর্গ উত্তীর্ণ হয়, সেই সমস্ত উত্তীর্ণ ব্যক্তিবর্গকে আবার ইনভাইটেশন কার্ড দেয় মৌখিক পরীক্ষার জন্য, ওরাল টেস্টের জন্য বা সাক্ষাৎকারের জন্য। সাক্ষাৎকার গ্রহণের পরে একটি প্রতিষ্ঠান তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচন করে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তাদের ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করবে যে এই লোকটি বাংলাদেশের নাগরিক কিনা, তার ব্যক্তিগত ইতিহাসে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, বা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেছে কিনা। এটাকে বলা হয় পুলিশ ভেরিফিকেশন। যদি পুলিশ ভেরিফিকেশনের রেজাল্ট পজিটিভ হয়, তখন তার মেডিকেল ফিটনেস পরীক্ষা করা হয়। মেডিকেল ফিটনেস পরীক্ষা যদি সেই উত্তীর্ণ হয়, তখন তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তো এই হচ্ছে আমাদের কর্মী নির্বাচনের পদ্ধতি। তো এই কর্মী নির্বাচনের পদ্ধতি, নিযুক্ত পরীক্ষা আমি বলেছি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো যাওয়া যাক দেখি নিযুক্ত পরীক্ষা কি। আমরা নিযুক্ত পরীক্ষা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমে কতগুলো এখানে পয়েন্টস দিয়েছে। দেখো, যোগ্যতা পরীক্ষা, এটা নিযুক্তি পরীক্ষার একটা প্রথম ধাপ। অর্থাৎ যে পদের জন্য সে আগ্রহ অ্যাপ্লাই করেছে, সেই পদের জন্য যথাযথ যোগ্যতা আছে কিনা। ধরো কোনো একজন লোক অ্যাকাউন্টসের জন্য জয়েন করেছেন, সে অ্যাকাউন্টসের জন্য জয়েন করেছে, তার পড়াশোনা আছে ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে সে অ্যাকাউন্টসের কাজ করতে পারবে না। তাহলে যোগ্যতা পরীক্ষা হচ্ছে যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রার্থীর পদের জন্য উপযোগী কিনা তা পরীক্ষা করা হয়। অর্থাৎ উনি যেই পদের জন্য কাজ করবে ওইটার সাথে তার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা মিল আছে কিনা। আচ্ছা, এরপরে আমরা দেখব বুদ্ধিমত্তা পরীক্ষা। আসলে বুদ্ধি যে কোনো কাজের জন্য অত্যন্ত জরুরি। এই পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে প্রার্থীর চিন্তার গভীরতা, পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা, মানসিক যোগ্যতা ইত্যাদি পরীক্ষা করা হয়। সাধারণত যখন অনেক টপ লেভেলে লোক নিয়োগ করা হয়, তখন এদের এই ধরনের পরীক্ষা খুব বেশি নিয়ে থাকে। যেমন মনে করো সেনাবাহিনীতে যখন পাইলট বা কমিশনার র্যাঙ্কের লোক নয়, তখন এখানে ইন্টেলিজেন্সি টেস্ট করা হয়, অথবা আইএসএসবি বলা হয় যেটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবণতা পরীক্ষা। প্রবণতা পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে প্রবণতা পরীক্ষা হচ্ছে যে এই পরীক্ষার দ্বারা কর্মীর ঝোঁক প্রবণতা, অর্থাৎ কোন কাজের জন্য সে আগ্রহী ও বেশি যোগ্যতা পরিমাপ করা হয়। কাজের প্রতি অনাগ্রহী কোনো কর্মী নিয়োগ করা হলে তার নিকট দক্ষতা প্রত্যাশা করা যায় না। ধরো ব্যাংকে একাধিক লোক কমার্স ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, সবাই কমার্সের সাবজেক্ট, সবাই চাকরি হলো। এখন
যে লোক মানব সম্পদ ব্যবস্থাপনায় লেখাপড়া করেছে, ব্যাংক যদি তাকে জেনারেল ব্যাংকিংয়ে দিয়ে রাখে, তাকে তাকে দেখতে হবে যে সে কি জেনারেল ব্যাংকিংয়ে বেশি কাজে আগ্রহী নাকি মানব সম্পদ বিভাগে কাজের জন্য বেশি আগ্রহী। সে যদি মানব সম্পদ বিভাগের জন্য বেশি আগ্রহ হয়, তাহলে তাকে মানব সম্পদ বিভাগে দিলেই তার দক্ষতা বা মেধার বেশি সুযোগ পাওয়া যাবে বা ব্যবহার বেশি করা যাবে। এটা কি হচ্ছে প্রবণতা পরীক্ষা। আচ্ছা, এরপর হচ্ছে ব্যক্তিত্ব পরীক্ষা। আচ্ছা, ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রার্থীর পছন্দ অপছন্দ অভ্যাস রুচি ইত্যাদি পরীক্ষা করা হয়। ঊর্ধ্বতন পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা গ্রহণের সাধারণত প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে নিযুক্তি পরীক্ষা কি, নিযুক্তি পরীক্ষার কি কি বিষয় আছে। প্রথম হচ্ছে যোগ্যতা পরীক্ষা। যোগ্যতা পরীক্ষার মূল কথা হচ্ছে যেই পদের জন্য তুই অ্যাপ্লাই করেছে সেই পদের জন্য তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আছে কিনা। বুদ্ধিমত্তা পরীক্ষা, অপেক্ষাকৃত টপ লেভেল যারা কাজ করবে, টপ লেভেল ম্যানেজারদের জন্য এই ধরনের ইন্টেলিজেন্সি টেস্ট করা হয়, যে তার দ্রুত অবস্থা মোকাবেলা করার মানসিক সক্ষমতা আছে কিনা। এরপরে হচ্ছে প্রবণতা পরীক্ষা, উনি যেই পদে কাজ করতে যাচ্ছে সেই প্রতিষ্ঠানে একাধিক কাজ আছে, কোন কাজের প্রতি তার আগ্রহটা বেশি, এইটা যাচাই বাছাই করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যক্তিত্ব পরীক্ষা, এখানে হচ্ছে কোনো একজন ব্যক্তির অভ্যাস রুচি ইত্যাদি পরীক্ষা করা হয়। চারিত্রিক বিষয় এখানে পরীক্ষা করা হয়। তো এই সমস্ত বিষয় হচ্ছে নিযুক্ত পরীক্ষার ধাপ ধাপ বা ক্ষেত্র। আচ্ছা, এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো এখানে তিনজন ভদ্রমহিলা, একজন ভদ্রমহিলা পরীক্ষা নিচ্ছেন, মৌখিক পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা, এবার আমরা কিছু ছবি দেখি। এই ছবিতে কি হচ্ছে, নিযুক্তি পরীক্ষার একটা কাজ, সবাই এখানে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, অর্থাৎ লিখিত পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, বলো তো এটা এই ছবিতে কি বোঝাচ্ছে। এই ছবিতে বোঝাচ্ছে এখানে মৌখিক পরীক্ষা। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা ছবির দেয়া আছে, এখানে বলা আছে ইন্টেলিজেন্স টেস্ট অর্থাৎ বুদ্ধিমত্তা পরীক্ষা। তা এখানে বলো তো হাউ মেনি অ্যানিমালস ডু ইউ সি, এখানে কতটি প্রাণীর ছবি তোমরা দেখতে পাচ্ছ। আমাকে একটু মেসেঞ্জারে অথবা এই যে ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্টস করে আমাকে জানাও তো, যে 3টি 4টি 5টি 6টি আমাকে জানাও। আমি তোমাদের সবাই নাম এবং রোল নাম্বার লিখে এখানে কতটি প্রাণীর ছবি আছে আমাকে জানাবে। আচ্ছা, তাহলে এইটাকে বলবো আমরা বুদ্ধিমত্তা পরীক্ষা। এরপরে আছে কি দেখো, যে যোগ্যতা পরীক্ষা, আসলে প্রার্থী যে কাজের জন্য অ্যাপ্লাই করেছে সেই কাজে তার যোগ্যতা আছে কিনা। এখানে একজন লোক, তাকে মেশিন ঠিক করতে দেওয়া হয়েছে, তার কারিগরি যোগ্যতা আছে কিনা সেটা দেখতে পাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার প্রবণতা পরীক্ষা দেওয়ার একটা ছবি দিছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এখানে ব্যক্তিত্ব পরীক্ষা, কারণ সকল ব্যক্তিদের ব্যক্তিত্ব একরকম হয় না। আচ্ছা, তাহলে এই যে ছবিগুলো দেখে আমরা বুঝতে পারলাম আসলে যে নিযুক্ত পরীক্ষা কি। তো আজকে আলোচনা আমাদের 3টি কোশ্চেন হয়ে গেছে। তো এরপরে চূড়ান্ত নির্বাচনটা হচ্ছে, দেখো অনেকগুলো প্রার্থী আছে, এই অনেকগুলো প্রার্থীর মধ্যে থেকে একজন মাত্র প্রার্থীকে আমরা প্রতিষ্ঠান বাছাই করে নেব, এটাকে বলে চূড়ান্ত নির্বাচন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন যে আজকে আলোচনা হলো সেই আলোচনা থেকে তোমরা যে সমস্ত কাজগুলো করবে, কর্মী সংস্থান কি সেটা অবশ্যই করবে, কর্মী সংগ্রহের উৎস উপায়গুলো কি কি সেটা খাতায় লিখবে, কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপ কি, কখন সাক্ষাৎকার গ্রহণ করা হয়, এই জিনিসগুলো বাসায় বসে নিজেরা উত্তর লিখবে, কর্মী নির্বাচন প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি, এগুলো আমাকে লিখে দেখাবে। আচ্ছা, আর বাড়ির যে কাজ আছে সেই কাজের মধ্যে তোমাকে রয়েছে নিযুক্ত পরীক্ষা গ্রহণের পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। অবশ্যই পয়েন্টগুলো লিখবে না, আমাকে ব্যাখ্যা করে তোমরা জানাবে। ওকে, আচ্ছা, এরপরে আজকের মতো আলোচনা এখানে শেষ, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী এই চ্যাপ্টারের কর্মী সংস্থানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব, এবং আহ, যে বাকি টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো, অর্থাৎ প্রশিক্ষণ কি, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা আগাম একটু নিজেরা রিডিং করে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো, এবং আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।